আপনার শুরুর ইনভেস্টমেন্টটা কত ছিল? বিএসটিআই, হুম, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্ট, ভ্যাট। এগুলা কোথায় করে, হুম। কিভাবে করে, কারা করে। এই ট্রেনিংটা শুরু করলেন কবে? ট্রেনটা শুরু করছে 2024-এ মার্চের দিকে। মার্চের থেকে। হুম। হ্যাঁ, এই পর্যন্ত কতজনকে আপনি ট্রেনিং দিয়েছেন? 4,000-এর উপরে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে আপনি কি বোঝেন? এটা কি শুধু অর্থ উপার্জন করা কি মানে নারীর ক্ষমতায়ন হয়? কোন বিষয়গুলোতে আপনি ট্রেনিং দিয়ে থাকেন? 1 কেজি সয়াবিন কিনি হচ্ছে আমার খরচ পড়ে 70 টাকা বা এরকম, একটা 1 সয়াবিন। কেজি সয়াবিন। সয়াবিন। হ্যাঁ, এই দইটি সুপার শপে উঠবার আগে এর পিছনের যে ইতিহাস, ঠিক টক দই মিষ্টি দইয়ের মতো তার যে প্রতিকূলতার মধ্য দিয়ে আসা এবং আজকে একজন সফল উদ্যোক্তা, বেস্ট ওমেন এন্টারপ্রেনার অফ বাংলাদেশের অ্যাওয়ার্ড পাওয়া সেই আপার গল্পই তার কাছ থেকে শুনবো। থ্যাংক ইউ আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি উদ্যোক্তা হওয়ার আগে একজন পুরো দুস্থ একজন গৃহিণী ছিলেন। জি। তো যদি সেই এটা বলেন, এটা কি আপনার কোনো পরিকল্পনা ছিল নাকি পরিস্থিতির অংশ? প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য বা কথা বলার জন্য। আমিও চাই যে আমার গল্পটা যদি একজনকেও অনুপ্রাণিত করতে পারে। তো আমার এখানে আসা, উদ্যোক্তা জীবনে আসা আমার কখনোই পরিকল্পনা ছিল না। আমি একদম আমার এটাই শুরু ছিল যে আমি একজন হাউসওয়াইফ হব, ভালো একজন ওয়াইফ হব, ভালো মা হব, হ্যাঁ ভালো মেয়ে হব। এ পর্যন্তই আমার একটা জীবনের একটা ছিল। পরিকল্পনার প্রথম পর্যায়ে এইভাবেই ছিল এবং আমার সংসার জীবনের প্রায় 25 বছর পুরো হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। তো এই 12 বছর আমি একদম ফুল টাইম হাউস ওয়াইফ হিসেবে কাটিয়ে দিয়েছি। একদিন আমাদের বাসায় একজন গেস্ট আসে আমার হাজব্যান্ডকে দেখতে এবং সে আসার সময় দই নিয়ে আসে। এখন এর মধ্যে বলে রাখি আমাদের বাড়ি কিন্তু টাঙ্গাইলে। আমরা দই মিষ্টি খুব পছন্দ করি এবং আমরা অন্য কোনো এলাকার দই মিষ্টি বেশি একটা পছন্দ করি না, শুধু আমাদের এলাকারটাই আমাদের প্রিয়। আমাদের টাঙ্গাইলের দইয়ের মতো দই ঢাকায় পাওয়া যায় না। আর আজ থেকে 2015, 14-15 এই সময়গুলোতে কিন্তু এত শোরুম ছিল না মিষ্টির। তো উনি একটা দই নিয়ে আসে ওই গেস্ট, এবং সেই দইটা খেয়ে আমার মনে হলো যে এটা যদি আমাকে কেউ ফ্রি দিত তাহলে আমি এটা খাবো না। মানে টাঙ্গাইলের দই ছিল ভালো না, লাগে না। অন্য এলাকার দই। হ্যাঁ, উনি আসছে কুমিল্লা থেকে, সরি আচ্ছা। ঢাকার থেকে দইটা কিনে নিয়ে আসছে। তো দইটা খাওয়ার পরে আমার প্রথম মনে হলো যে না, দই তো আমার ভালো করে বানানো শিখতে হবে। হ্যাঁ, এটা একটা দই হইলো যেটা মানুষ 300 টাকা দিয়ে কিনবে। কিনে নিয়ে আসছে। ওই সময়ে তখন 300 টাকা ছিল। তো আমি দই বানাই এবং আগেও বানাইতাম হঠাৎ হঠাৎ, কিন্তু আমি তখন প্রায়ই বানাই, মানে সপ্তাহে 2-3 দিন করে দই বানাই। হ্যাঁ, এবং দইটা ভালো হয়, সবাই এত পছন্দ করে। আমি মানে এটা একটা মজা মহিলাদের যে পেয়েছি। প্যাশন থাকে তারই একটা অংশ, মানে আপনি বাসায় সেটাই, দই বানান। সেই। আচ্ছা আচ্ছা। তো কোথাও গেলেও আমি দই নিয়ে যাই, কেউ বাসায় আসলে আমি তার জন্য দই বানাই, তারা সবাই খুব খুশি হয়ে যায় খেয়ে। তো এই যে সবাই প্রশংসা করে আমার দইয়ের, এটার থেকে আমার হাজব্যান্ড প্রথম আমাদের জাপান গার্ডেন সিটির সামনে আগ্রার একটা ব্রাঞ্চ ওরা আউটলেট। হ্যাঁ, তো আউটলেটে আমরা গেলাম। তো ওখানে আমাকে ছাড়াই আমার হাজব্যান্ড কিন্তু কাস্টমার কেয়ারের সাথে কথা বলছে যে আপনারা কিভাবে দই নেন। তখন ওখানে শুধু বগুড়ার একটা দই পাওয়া যেত, যে আমরা যদি একটা ভালো দই দিই, টাঙ্গাইলের দই বা ভালো একটা দই হয়, তাহলে আপনারা নিবেন কিনা। তো ওরা বললো যে ঠিক আছে, হেড অফিসে যাই যোগাযোগ করে আপনাদের দেখতে হবে। ওনারা হেড অফিসের অ্যাড্রেস দিয়ে দিল। তো আমার হাজব্যান্ড আমাকে বাসায় এসে বললো তোমার দই তো খুব ভালো হয়, আসো আমরা দইয়ের বিজনেস করি। অনেক নারী মনে করে যে উদ্যোক্তা হতে গেলে টাকা লাগে, আমার তো টাকা নাই, বা এই কাজ তো শিক্ষিত মহিলাদের কাজ, আমরা কিভাবে করব, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আহ উদ্যোক্তা হওয়াটা টাকা লাগা এই ব্যাপারটা আসলে আহ কি যাদেরকে আমি বলবো যে অনেকে আছে যে কম টাকা বা ছোট কাজ মনে করে, তাদের জন্য ছোট কাজ, যেমন ধরেন আচার তৈরি করা বা দই তৈরি করা। ইভেন আমাকে দেখেন দই তৈরি করা, তা আমাকে কিন্তু একবার ফ্যামিলি থেকে বলা হলো যে থাকা তুমি আপনার শুরুর ইনভেস্টমেন্টটা কত ছিল? আমার ইনভেস্টমেন্ট আমার ঘরের থেকে আমি হাঁড়ি পাতিল দিয়েছি। শুধু 1 মণ দুধের জন্য একটা হাঁড়ি কিনেছি, 2টা হাঁড়ি কিনেছি। 1 মণ দুধ, আর এরকম বড় আমার ছিল না। এই 2টা হাঁড়িতে আমার 3000 টাকার মতো লাগছে। এটাই আমার ইনভেস্টমেন্ট। আর বাকি আমার একটা ফ্রিজ দরকার ছিল, কারণ দই কিন্তু আপনারা জানেন যে
বাসায় রাখার ফ্রিজে দই রাখা যাবে না, এটা দইয়ের ফ্রিজ আলাদা থাকতে হবে। তো এই দইটা তখন আমরা ফ্রিজটার দাম দেখি যে ৪৫,০০০ টাকা। ওই সময় কিন্তু ৪৫,০০০ টাকা দিয়ে একটা দই কেনার অ্যাবিলিটি আমার ছিল না, সরি একটা ফ্রিজ কেনার অ্যাবিলিটি ছিল না। পরে আমি ৯০০ টাকা মাসে ভাড়া দিয়ে একটা পুরানো ফ্রিজ নিয়ে আসি। তো মাসে ভাড়া দিতেন ৯০০ টাকা? হ্যাঁ, আমি আমি আচ্ছা। আমার হাজবেন্ডকে বললাম যে চলেন এক কাজ করি আমরা, যারা পুরানো ফ্রিজ কেনা বেচা করে হুম, এবং ফ্রিজ মেরামত করে হুম। ওদের থেকে একটা ফ্রিজ আমরা ভাড়া নিয়ে আসি। তো সত্যি একটা ফ্রিজ আনলাম, ভাড়া ওরা আমাকে দিল যে মাসে ৯০০ টাকা করে দিবেন। হুম। তো ওটা আমার কাছে ৫-৭ বছর ছিল, আমি ৯০০ টাকা করে ভাড়া দিছি। এবং তখন আমার অনেক ফ্রিজ ছিল, তারপরে আমি এটা রাখছি। পরে যার ফ্রিজ ছিল সে বললো আপা আপনাকে ভাড়াও দিতে হবে না, আমাকে ফ্রিজও দিতে হবে না। আচ্ছা। আমার ৪-৫ বছর হয়ে গেছে, তখন আমরা একটা গাড়ি নিয়ে ফেলছি ফ্রিজিং আমার ডেলিভারির জন্য। তো এখানে যদি কাজকে ছোট মনে করি যে না আমি ৫ লাখ টাকা ইনভেস্ট করে বড় একটা বিজনেস করব, তাহলে এটা অবশ্যই ইস্যু। আর যদি আমরা কোনো কাজকে ছোট কাজ না মনে করি, আমাদের পরিশ্রমটাকে আমরা ছোট কাছে করে কাজ না ভাবলে করি, মানে হ্যাঁ, ক্যাপিটাল কোনো ইস্যু না। হ্যাঁ। তো সেই যে কথা সেই কাজ আমরা আগুরাতে গেলাম এবং আমাদের স্যাম্পলটা ওরা অ্যাকসেপ্ট করলো। তারপর ওরা আমাকে একটা বড় লিস্ট দিল যে এই সব ডকুমেন্ট লাগবে, বিএসটিআই, হুম, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স, হুম। ব্র্যান্ড অ্যাকাউন্ট, ভ্যাট। এগুলা কোথায় করে, হুম। কিভাবে করে, কারা করে, কি কি কিছুই সব জানা ছিল না। কিছুই জানি না। হ্যাঁ, হুম। তারপরে আমরা দুজনে, যেহেতু তখনও আমার হাজবেন্ড সুস্থ ছিল মোটামুটি, কিন্তু আমরা সব জায়গায় একসাথে গেছে যতটা সম্ভব হয়েছে। তো দুজনে ঘুরে 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 বিএসসিআই বা এগুলো যত কাগজ দরকার ছিল সব ১ মাসের মতো টাইম লাগলো, আমরা আমাদের সব ডকুমেন্টেশন রেডি করে ফেললাম। মানে আমার প্রোডাকশন কিন্তু শুরু হয়নি, আর প্রোডাকশন শুরু হওয়ার ১ মাস আগের থেকে আমার সব পেপারস রেডি। এবং ইভেন আমি তখন এটা জানিও না যে বিএসসিআই বাসায় হয় না, এটার জন্য যে একটা প্রোডাকশন সেন্টার লাগে হুম। সেটাও কিন্তু আমার জানা নাই। তাহলে ওটা যদি আচ্ছা। আমি আগে জানতাম, ওটা আমার আরেকটা ভয়ের কারণ তাহলে হতো। দর্শকদের জন্য এটা একটা তথ্য যে বিএসটি এর কোনো বাসায় হয় না। নিতে গেলে ওটা বাসায় হবে না, আপনাকে বাসায় একটা হবে না। অবশ্যই নির্দিষ্ট ছোট করলেও একটা ফ্যাক্টরি লাগবে। ফ্যাক্টরি লাগবে। হুম, হুম। তো ওখানে কিছু ফ্যাসিলিটিস লাগবে যেটা আপনার হেলথ ইস্যুর সাথে জড়িত বা হুম, হাইজিনের সাথে জড়িত। জড়িত। হুম। তো আমরা প্রথম তারপরে আমরা একটা বাসা খুঁজে শুরু করলাম ফ্যাক্টরির জন্য, এবং আমরা একটা ফ্যাক্টরি নিয়ে নিলাম ছোট দেখে। তখন কিন্তু আমার প্রোডাকশন হচ্ছে না, কিন্তু বিএসসি এর জন্য আমার লাগবে, তো ওখানে প্রোডাকশন করব এই নিয়ত করে আমরা একটা ছোট ফ্যাক্টরি নিলাম ৭০০ স্কোয়ার ফিটের মতো জায়গাতে, 2টা রুমের। তো ওইটাকে আমরা একটু আমাদের মতো করে পরিবর্তন করে নিলাম, ওয়াশজন তৈরি করে নিলাম। তো এভাবে করার পরে আমরা বিএসসিআই নিয়ে সব কাগজপত্র হয়ে গেল। তারপরে আমরা ইউনিওয়ার্ডে না আগুরাতে আমরা সব সাবমিট করার পরে রোজার মধ্যে আমরা রোজার ৩য় রোজার থেকে প্রথম আমরা মার্কেটে প্রোডাক্ট দেওয়া শুরু করলাম। এটা কোন সালে ছিল? এটা ২০১৪তে ছিল। 14তে ছিল। 14তে ছিল। হুম। তো সেটাও আমাদের অনেক কষ্ট ছিল, কারণ আমরা কিছুই জানতাম না যে হ্যাঁ, আগার মতো process জায়গায় নিয়ে যেতে হবে, মানে ওই শিল্পে প্রোডাক্ট বিল নিয়ে ওঠাটাও যেতে হবে, সোজা না। হ্যাঁ, কি কি লাগবে, প্রেজেন্টেশন কেমন হবে, হুম, এগুলি সব নিয়ে আমাদের যথেষ্ট আমরা হ্যাসেল করে আমাদের শুরু করতে হয়েছে। এটাই আমি মনে করি এটা ইনভেস্টমেন্ট ছিল আমার। তো তারপরে আমরা যখন দেওয়া শুরু করলাম, একটা আইটেম আমার শুধু মিষ্টি দই এবং একটা সাইজ ১ কেজি, এবং আমার প্রথম মাসে আমাদের ৬৫,০০০ টাকার দই বিক্রি হলো। আমার আম্মা একটা কথা বলতো যে কাজ করার জন্য কাজ পারা জরুরি না, যদি কাজ করাইতে চাও তাহলেও কাজ পারা জরুরি। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, তো আমি বললাম যে না, এটা আমাকে পারতে হবে, আমি করাই আর করি সেটা পরে। হুম, হুম। তো আমি পড়াশোনা সাধারণত আমার সবসময় মনে হয়েছে যে বইয়ের পড়াশোনাগুলো আমাদের বাস্তব জীবনে কাজে লাগে না, বাট আমার লাগছে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে ছিলাম, তা আমার জানা ছিল যে দুধ দই হয়, এটার একটা সুন্দর সায়েন্স আছে, এবং আমি ওইটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম অনলাইনে যে আচ্ছা। দুধ কিভাবে দই হয়। আপনার সায়েন্সে এই পড়াশোনা ওটা এই আপনার যে ব্যাকটেরিয়াটা আছে এটা কোন টেম্পারেচারে সে মারা যায়, কোথায় সে গ্রো করে, কিভাবে গ্রো করে, তার কি ধরনের এনভায়রনমেন্ট দরকার, এটা নিয়ে পড়াশোনা করতে আমার ১ সপ্তাহ আমি পড়াশোনা করছি এটা নিয়ে রাতে, এবং সেটাও বাচ্চারা ঘুমানোর পরেই করতে হতো। তো এবং আমি ১ সপ্তাহে মোটামুটি সাকসেস, এখন আমি জানি যে কিভাবে কিভাবে হবে আর কেন আমার দইগুলা হয় নাই ওই দিনগুলাতে, এটা আমি বুঝে ফেললাম আস্তে আস্তে। এবং ওইটা সায়েন্স, ওই সায়েন্স অ্যাপ্লাই করে আমার দই এখন মোটামুটি
95% টাইম পারফেক্ট হয়, বাকি 5% প্রকৃতির সাথে যায়, এটা একটা আলাদা ইস্যু। তো আমি এইভাবে দই বানানো শিখছি, এবং তখন কিন্তু ইউটিউব ছিল না, রিসার্চ পেপার ছিল না, আচ্ছা, বাংলায় ইউটিউবের কিছু ছিল না। যুগের আগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তখন 2014-তে তখনও স্মার্টফোন, হ্যাঁ, সেখানে নেট, এগুলা কিছুই তখন ছিল না। এত অ্যাভেলেবল ছিল না। হ্যাঁ, তো সায়েন্স আর ইংলিশটাও একটু ডিফারেন্স হয়। হুম হুম, ওটাতে আমাকে অনেক সময় দিতে হয়েছে, 1 সপ্তাহ আমার লেগে গেছে, এখন হইলে হয়তো 1 সপ্তাহ লাগতো না। ডাকতো না। তো যাই হোক, তারপর আমি আমার কনফিডেন্স চলে আসলো যে না, আর কোনো লোকের দরকার নেই, আমার মতো করে আমি বানাবো। এবং কাস্টমারের ফিডব্যাক ভালো ছিল, যা দোকানে দিয়েছি সব সেল হয়ে গেছে। হুম হুম, তো আমার একটা কনফিডেন্স চলে আসলো যে না, আমার অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবে না, হওয়ার দরকার নাই, আমি যে কোনো একজন হুম হুম। কর্মী রাখতে পারি, যাকে আমি স্কিল করে নেব। তো আমার এইভাবেই হয়েছে। তো প্রথম দিকে অনেক কষ্ট হয়েছে, ডেলিভারিতেও আমরা নিজেরা গেছি। এরকম অনেক দিন আছে যে আমার হাজব্যান্ড বাইরে গেছে, রাতের বেলায় দুধটা পাততে হবে, বসাতে হবে, সময় চলে যাচ্ছে, দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড জামায় আটকা পড়ে গেছে, আসতে পারতেছে না। আমি এই 40 কেজি চিনি এবং দুধ সহ 40 কেজি দুধ রান্নাঘর থেকে ডাইনিং, আমি যেখানে দইটা পাততাম আমার টেবিলের কাছে, আর সেখানে নিজে নিজে ক্যারি করছি। এবং সেটা কীভাবে ক্যারি করছি সেটা সম্ভব না আমার পক্ষে। আমি আরেকটা পাতিল নিছি, বড় একটা পাতিল নিছি, তারপর রান্নাঘর থেকে ছোট ছোট হাঁড়ি দিয়ে ওই গরম দুধ হুম, এখানে ক্যারি করে আনছি, তারপর আমি দই পাচ্ছি। আর আমি ছাড়ি নাই, বা ওই জন্য বসে থাকি নাই যে আমার হাজব্যান্ড আসলো না, আসতে পারলো না টাইম মতো, সময়টা হবে না, এটা আমি হতে দিই নাই। তো এইভাবে করে শুরু করছি। এবং প্রথম দিকে আমাদের আহ, কোনো এমপ্লয়ি ছিল না, আমরা নিজেরা দুজনে করেছি কাজ অনেক করেছেন। কিছু। এবং এর জন্য দেখা যেত যে বাইরের কাজগুলা অনেকগুলো, যেমন বিশেষ করে ডেলিভারিটা প্রথম দিকে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে আমরা ডেলিভারি করছি। আমার হাজব্যান্ডের আমাদের আর কি ব্যক্তিগত ব্যবহারের একটা গাড়ি ছিল, প্রাইভেট কার ছিল, তখন আমরা ড্রাইভার বাদ দিয়ে দিয়েছি, তো ড্রাইভার নাই। আমরা দুইজনে ফজরের নামাজ পড়ে কাজ করতাম, দই র্যাপিং করতাম, বক্স তৈরি করতাম, আমার হাজব্যান্ড বিল লিখতো, সব রেডি করতো। আমরা দুইজনে বাস্কেট নিয়ে 6:30-6টার মধ্যে বাসার থেকে গাড়ি নিয়ে বের হয়ে যেতাম, সবার দূরের পয়েন্ট আগে চলে যেতাম। আমরা দুইজনের বাস্কেট ধরার থেকে শুরু করে ডেলিভারি করে বাসায় আসতাম। বাচ্চা আমার 2টা ছিল, তখন আমার ফৌজিয়া ক্লাস 3-তে পড়ে, আর ছেলে তখন স্কুলে যায় না। এই দুইজনকে বাইরের থেকে তালা দিয়ে রেখে আমরা দুইজন ডেলিভারির জন্য বের হইতাম, কারণ আমার কাছে মনে হইতো যে বুয়াদের কাছের থেকে ওরা একা থাকলে এটা নিরাপদ। ওরকম বিশ্বস্ত লোক আমার ছিল না, এবং আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ ছিল না যে এখানে এসে আমাকে সময় দিবে। তো এইভাবেই শুরু, কমপক্ষে 6 মাস আমি এইভাবে ডেলিভারিতেও গেছি আমার হাজব্যান্ডের সাথে, আমরা দুজনে। 6 মাস পরে আমি একজন লোক রাখতে পেরেছি প্রথম, এবং তারপরে আমাকে খুব বেশি একটা ডেলিভারির জন্য যেতে হয় নাই। কিন্তু এখন পর্যন্ত আমরা ইম্পর্টেন্ট কাজগুলো আমরা দুজনে একসাথে করি। একটা জিনিস আপনার বেলায় একটু ভিন্ন, সেটা হচ্ছে যে আপনারা শুরুতেই সুপার শপগুলোতে আপনাদের যে প্রোডাক্ট দই বা পরবর্তীতে আরও কিছু যোগ করেছেন, সেটা দিয়েছেন ইউনিমার্ট, আগোরা, স্বপ্ন, এই জায়গাটাতে। এটা আসলে দেখা যায় না সাধারণত। ধরেন মহল্লার দোকানগুলো থেকে টেস্ট হয়ে এইটার পপুলারিটি যখন হয়তো মানে আসে, তারপরে সুপার শপগুলো নেয়। জি জি। কিন্তু আপনারা শুরু করেছেন সুপার শপ থেকে, তাহলে নিশ্চয়ই এটার মানে টেস্ট এবং এটার ফুড ভ্যালু নিশ্চয়ই আমাদের সেই রকম হ্যাঁ, ছিল। তো সব অনেকের দইয়েরই আছে, দই তো অনেকেই তৈরি করছে, কিন্তু প্রথম থেকে আমাদের প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল। প্রেজেন্টেশন একটা বড় এবং পার্ট ছিল। আমাদের হাইজিন মেনটেন করে আমরা যেভাবে প্রেজেন্টেশন করেছি, এটা কারোরই ছিল না, স্টিল নাও নাই। আমাদের সবাই আমাদের আমাদের মাটির পটগুলি, হ্যাঁ, যেমন আমরা যে মাটির পট তৈরি করি, এই যে পটগুলি, এগুলি আমাদের একদম নিজেদের ডিজাইন করে অর্ডার দিয়ে খামারের কি বলে কুমারের কাছে গিয়ে, তারপরে তাদের কাছে দেখে, তাদের ডিজাইন দেখে সেটা পছন্দ করে আমাদের করে দেওয়া। এবং আমরা এই যে প্লাস্টিকের যে একটা র্যাপিং উপরে দিই, এটা দইয়ের সাথে এটা টাচ আসে না, যার জন্য দইটা পড়তে দেখতেও ভালো লাগে, প্লাস কোনো রকম ধুলা ময়লা কোনো টাচ কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশে তো অনেক শিক্ষিত মহিলা আছেন, তারা আসলে মানে ঘরেই থাকেন, একজন গৃহবধূ হিসেবেই থাকেন বা গৃহিণী হিসেবেই থাকেন।
তো তারা কি আসলে ধরেন যে সবাইকে যে পরিস্থিতির কারণে উদ্যোক্তা হতে যেমন আপনার বেলায় সেটা হয়েছে, পরিকল্পনা ছিল না, তো এই শিক্ষিত এবং দক্ষ যে বাংলাদেশি নারীরা আছে তারা কেন মানে এই জায়গা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হওয়ার পথে মানে তাদের এটা আমরা দেখছি না ওইভাবে। তো সেটা আপনি মানে একজন মহিলা যে ঘর সামাল দেয় এই অভিজ্ঞতাটাই কিন্তু সে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে তার কাজে লাগার কথা। এখন এখানে তো সেটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হয় এখানে দুইটা বিষয় আছে। এক হচ্ছে যে এই যে চ্যালেঞ্জ, যদি কোনো শিক্ষিত মহিলা বা অশিক্ষিত যে মহিলাই হোক, তার কাছে যদি অপশন থাকে যে আমি আমার বাচ্চাদেরকে রেখে বাইরে যাব না, আমার বাচ্চারা কাঁদবে, যদি সেই অপশন থাকে তাহলে যে কোনো মায়েরাই ওই সহজ অপশনটা নেয় যে ঠিক আছে আমি আমার বাচ্চার কাছেই থাকবো। কিন্তু যখন অপশন চলে আসে যে না আমার মতো হয়ে যায় যে না করতেই হবে, তখন আমাদের করতেই হবে, কারণ কান্নার থেকে বড় হচ্ছে ওর পড়াশোনা, খাওয়া দাওয়া। ও কানলে কান্না করুক, আমাকে থেমে যাবে, বাট আমাকে ওকে ওর ভবিষ্যতের জন্য এবং ওর যে বেসিক চাহিদা সেটাকে আমার ফুলফিল করতে হবে। এই একটা, যার জন্য এত চ্যালেঞ্জ সহজেই সবাই নিতে চায় না একটা জিনিস। এবং দ্বিতীয় হচ্ছে আমার এই পর্যন্ত আসার পিছনে আমি মনে করি আমার হাজব্যান্ডের সহযোগিতা, উৎসাহ, সাহস সব দিক দিয়ে এত বেশি ছিল। আমার মনে হয় আমার হাজব্যান্ডের মতো যদি সব পুরুষরা তাদের ঘরের মহিলাদের, তার বোন হোক, স্ত্রী হোক, মেয়ে হোক, যদি এই সাহসটা দিতে পারে তাহলে আর মানে কোনো সমস্যা, আমার মনে হয় যে ঘরে ঘরে উদ্যোক্তা হওয়া সম্ভব। যে অ্যাপ্রিসিয়েশন যে আমি পেয়েছি আমার জীবনে, আমার নিজের উপরে নিজে যতটা না আস্থা, আমার হাজব্যান্ডের তার থেকে বেশি আস্থা। এবং আমি সবসময় সেটা চেষ্টা করেছি আমার সর্বোচ্চ যে আমি আমার হাজব্যান্ডের আস্থাটাকে বজায় রাখি। কিন্তু এই যে একজনের সাহস জোগানো, এই সাহসটা জোগানোটা আসলে দরকার। যেমন আমার অনেক বান্ধবী আছে, আমি ওদেরকে বলে তুমি চাকরি করো না, তখন বলে যে আমার হাজব্যান্ড বলে তুমি কয় টাকা বেতন পাবা, হ্যাঁ আমি তোমাকে এটা, ঘরে তুমি বসে থাকো আমার বাচ্চাদের নিয়ে, আমি দিয়ে দিব, হ্যাঁ তার থেকে বেশি দিয়ে দিব, তাহলে তোমার কেন বাইরে যেতে। এই যে একটা সহজ সমাধান, এটা হচ্ছে আমাদের শিক্ষিত এবং কি বলে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির যে মেয়েরা আমরা আছি তাদের একটা যে ওই ঝুড়িটা হয় না, আমরা চ্যালেঞ্জটা নেই না। আপনার একটা ট্রেনিং সেন্টার আছে, তো এই ট্রেনিং সেন্টারে কি বিষয় আপনি মানে এই যে উদ্যোক্তা হলেন তারপর আবার অন্যকে আপনি ট্রেনিং দিবেন, তো এইটা মাথায় কিভাবে আসলো? প্রথমে আমরা দই নিয়ে একদম দই থেকে শুরু করি, পরবর্তীতে ডেইরি আমরা বেশ কয়েকটা আইটেম আনি, বুরহানি, লাচ্ছি, মাঠাই এগুলি, এবং তার পরবর্তীতে আমরা সয়াবিন নিয়ে কাজ করি। এখন সয়াবিন নিয়ে যখন কাজ শুরু করি আমরা ওইখানেও আমরা একদম মানে কোনো অভিজ্ঞতা ছাড়া কাজ শুরু করেছি, এবং কাজ শুরু করার পরে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিটিভ আসছে। যখন জানতে পারলাম যে আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে প্রায় 1 লক্ষ কৃষক আছে যারা সয়াবিন চাষ করে। আচ্ছা। তো তারা সয়াবিনটা খেতে জানে না। সয়াবিনটা খুব একটা সহজ পাচ্য কোনো খাবার না, যার জন্য এটা সবাই খেতে পারে না, এটা প্রসেস করে খেতে হয়, যেটা তারা জানে না এবং তাই খায় না। এখন এটার 99.9% বা 99%ই আপনার কি গবাদি পশুর খাবার তৈরির জন্য চলে যায় পোল্ট্রি ফিডে। তো এখানে কিন্তু দেখেন উন্নত দেশগুলি, জাপান, চায়না, কোরিয়া, এখানে কিন্তু সয়াবিন একটা মেইন খাবার। এটার পুষ্টির মান কি বলে আমি বলে শেষ করতে পারবো না, বা একজন পুষ্টিবিদ হলে সেটা সে ভালো বলবে, কিন্তু প্রোটিন কন্টেন্ট এখানে 40%-এর উপরে, যেটা ডিমের থেকে 3 গুণ। মানে 100 গ্রাম ডিম থেকে যেটুকু প্রোটিন পাবো, 100 গ্রাম সয়াবিনের প্রোডাক্ট থেকে আমরা তার 3 গুণ প্রোটিন পাবো। এবং এর মধ্যে কি বলে উদ্ভিদ বা প্রাণীজ খাবার এবং সবজি খাবারের যে বৈশিষ্ট্য, দুইটাই এখান থেকে পাওয়া যাবে। প্রোটিনটাও পাওয়া যাচ্ছে, প্লাস আপনার ফাইবার বা আপনার অন্যান্য যা আছে ক্যালসিয়াম, আয়রন, অমুক সবকিছু এখানে ভরপুর আছে। তো হেলথ বেনিফিট অনেক বেশি, কিন্তু এটা খেতে পারে না। আর আমাদের দেশে অপুষ্টি বলতে কিন্তু মূলত প্রোটিনের অভাবকেই বোঝানো হয়। আমার খুব ইচ্ছা ছিল
যে আমি যদি কখনো সুযোগ পাই, যারা এটা চাষ করে তারা যাতে এটা থেকে বেনিফিটেড হয় সেটার জন্য আমি কাজ করব। কারণ আমি 1 কেজি সয়াবিন কিনি হচ্ছে আমার খরচ পড়ে 70 টাকা বা এরকম, একটা 1 সয়াবিন। কেজি সয়াবিন। সয়াবিন। হ্যাঁ, তো এটার প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি, আমার প্রাইসে আছে প্রায় 1000 টাকার মতো, 1000 টাকা। প্রায় এমআরপি আরো বেশি। হুম, তো এখানে এটা আমার ইচ্ছা ছিল মনে মনে। তো কোনো ভালো নিয়ত করলে আল্লাহর তরফ থেকে একটা সুযোগ সহযোগিতা চলে আসে। আসে। এই ট্রেনিংটা শুরু করলেন কবে? ট্রেনটা শুরু করছি 2024-এ মার্চের দিকে। মার্চের থেকে। হুম। হ্যাঁ, তো এখন তো আমার তো 2-3 দিনের মধ্যে আমি সব রেডি করছি, এখন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কি। আমি তখন আরেকটা স্ট্রাগল করছি, আমরা দুজনেই করছি। যার মধ্যে একটা ছিল এরকম যে সকালের নাস্তা আমরা পার্টিসিপেন্টদের দোকান থেকে কিনে খাওয়াতাম, পরোটা, ডাল, ভাজি। আমি সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমি সেশন নিতাম। 11টার সময় চায়ের ব্রেক দিয়ে আমি বাসায় আসতাম। আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল যে আগের থেকে আমার বাসায় ছিল, ওকে নিয়ে আমি এই 25 জনের জন্য লাঞ্চ রান্না করতাম। ওরা 25 জন আমার ফ্যামিলি মেম্বার প্লাস আমার স্টাফ, বিশাল তাতে ব্যাপার। মোটামুটি হুম। 35 জনের জন্য। এবং আমার হাজব্যান্ড যেটা করতো, ও সকাল 8টার থেকে শুরু করে সে 11টার মধ্যে আমাদের মার্কেটে যে প্রোডাকশন যাওয়ার কথা, আমি তো লম্বা সময় প্রোডাকশন বন্ধ রাখতে পারবো না, হুম, হুম। সব প্রোডাকশন ডেলিভারি পাঠাই দিয়ে 11টার থেকে আমার হাজব্যান্ড পার্টিসিপেন্টদের সাথে থাকতো, চায়ের ব্রেকের পরে তাদের সেশন নিত, আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতো, কীভাবে আমরা বানাই এগুলো দেখাই আমরা নিজেরা। তো এগুলো করে সে 2টা পর্যন্ত সেশন নিত এবং 2টার মধ্যে রেডি করে রান্না খাবার দাবার পাঠাই দেওয়া হতো। এবং ভাত থেকে শুরু করে সব রান্না আমার বাসার থেকে আসতো। এবং 2টার সময় আমার হাজব্যান্ড চলে যায় কেউ বাসায়। তারপরে লাঞ্চের পরে মাঝে মাঝে আমি আবার 3টার থেকে সেশন নিতাম এবং গিয়ে ওদের জন্য রাতের ডিনার বানাইতাম। এখন আলহামদুলিল্লাহ আমার রান্না করতে মন না চাইলে আমি বলে দিয়েছি আমার জন্য, বাসার জন্য আজকে রান্না করে একটু বেশি দিও, বাসায় খাবার পাঠাই দিও। এই পর্যন্ত কতজনকে আপনি ট্রেনিং দিয়েছেন? 4000-এর উপরে। 4000 হ্যাঁ, উপরে। প্রথম আমার মানুষকে? হ্যাঁ, এসএসসিপি প্রজেক্টের একটা ব্যাচে 25 জন আসে। এসএসসিপির সাথে ট্রেনিং করতে করতে আমরা পরবর্তীতে পার্টনার প্রজেক্টের সাথে জড়িত হই। পার্টনার প্রজেক্টের ট্রেনিংটা বেশ ভালো, কারণ ওদের ট্রেনিংয়ে থাকা খাওয়া সব বাজেটটা একদম পরিপূর্ণ একটা বাজেট। এটা একটা ফাইন্যান্সিয়াল ভালো একটা ব্যাকআপ আছে। তো পার্টনার প্রজেক্টে আমাদের ফারুক স্যার, উনিও অত্যন্ত আন্তরিকতা দেখিয়েছেন আমাদের প্রতি। আন্তরিকতার হচ্ছে যে এরকম যে আমরা আগের থেকেই ডেভেলপড ছিলাম না, হুম। স্যাররা আমাদের স্পেস দিয়েছে ডেভেলপ হওয়ার জন্য সুযোগ এবং দিয়েছে। গাইডলাইন দিয়েছে। রাজু স্যার, ফারুক স্যার, এরা আমাদের দিক নির্দেশনা দিয়েছে যে আপনি এভাবে করেন, এটা আপনার কিনতে হবে, আপনার এরকম চেয়ার কেনেন, হ্যাঁ এরকম একটা প্রজেক্টর কিনেন, এই প্রেজেন্টেশন আপনারা দিবেন, এইভাবে দিবেন। যত সহযোগিতা, আমরা 2টা প্রজেক্টের সাথে আমি কাজ করি। 2 প্রজেক্টের পিডি স্যারের কাছ থেকে এবং অন্যান্য যে স্যাররা আছেন সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক আন্তরিকতা পেয়েছি। আর আমরা চেষ্টা করছি স্যাররা যেভাবে বলে সেভাবে করার বা তার থেকে আরও একটু ভালো করার। স্যাররা এসে দেখে যাতে হয়তো স্যাররা বলে গেলো আপনার তো এটা নাই, তাহলে এটা করেন। ঠিক আছে স্যার, আমি ট্রেনিংয়ে পারবো না, হ্যাঁ বিলটা হয়ে গেলে নেক্সট ট্রেনিংয়ে করবো। আচ্ছা ঠিক আছে, বিল হয়ে যাবে, করতে থাকেন, আমরা আছি। হুম, হুম। তো আমরা অনেক তো সহযোগিতা এই যে পেয়েছি। 4000 মানুষকে আপনি ট্রেনিং দিলেন, এর মধ্যে মেল ফিমেলের রেশিওটা কিরকম হবে? 50-50 আছে। 50-50। জি, জি। তো তাদের মধ্যে থেকে আপনার মতো কেউ মানে উদ্যোক্তা হয়েছে কিনা? হ্যাঁ, তাদের মধ্যে থেকে অনেকেই উদ্যোক্তা হয়েছেন। তার মধ্যে একজন আপার কথা না বললেই না। জি। উনি হচ্ছে শারমিন আক্তার, শারমিন আপা, আমাদের লক্ষ্মীপুরের আপা। আলহামদুলিল্লাহ উনি আমার একদম প্রথম ট্রেনিং এর যে প্রথম ব্যাচ, হুম, হুম। সেই ব্যাচে উনি পার্টিসিপেন্ট হিসেবে আসছিলেন এবং উনার স্টোরিটাও অনেক স্ট্রাগলের স্টোরি আছে। ওনার নদীতে ওনার সব ভেঙে গেছে, পরে উনি আবার নতুন করে তার লাইফকে সাজাতে হয়েছে ওনাকে। তো মানে এই নদী ভাঙ্গা আপা, পরিবার। হ্যাঁ নদী ভাঙা ইয়ের থেকে আসা। হুম। তো এই আপা অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং অত্যন্ত ট্যালেন্ট। সে তাকে একটা কাজ একবার দেখাই দিলে সে ধরে ফেলতে পারে, তাকে 2বার দেখাতে হয় না। তখন উনি যখন আসলো তখন উনি আপা প্রথম যে ঠিক আছে তাহলে আমরা এই প্রোডাক্টটা আমরা বানাই আপনাকে দিতে পারি। তো আমরা এখন এই ইয়েতে কাজ করি যে আমাদের কিছু উদ্যোক্তা আছে যারা আমাদের কাছে একাধিকবার ট্রেনিং নিয়েছে
এবং আমাদের পার্টিসিপেন্টদের আমাদের বলা থাকে যে আপনাদের যদি লাগে, এবার তো গভর্নমেন্টের প্রজেক্টে আসছেন, কিন্তু যখন দরকার হবে আপনারা চলে আসেন, আমরা আপনাদের সাপোর্ট দিব, দেখাই দিব। তো আপা আসছে এবং এফএও থেকে আপা ট্রেনিং পেয়েছে একই বিষয়ের উপরে, সেটা আমরা এবং এফএও মিলে করেছি এবং আপার প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। উনি লক্ষ্মীপুর থেকে আমাকে টুফু তৈরি করে দেওয়া শুরু করলো। এখন লক্ষ্মীপুরের অনেকেই ওনার দেখা দেখে আমাদের কাছে প্রোডাক্ট দেবে এবং আপা একা একা আমাদেরকে যে প্রোডাক্ট আমরা নিচ্ছি আপার কাছ থেকে সেটা পুরাটা কিন্তু একাই প্রোডাক্ট তৈরি করতে পারতেছে না। তো এখন ওই আপার কথা না বললেই না, আপা আমাদেরকে রেগুলার প্রোডাক্ট পাঠাচ্ছে। ওখানে তার একটা টিম আছে, প্রায় 12-13 জন আপাকে নিয়ে একটা টিম, কিন্তু প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করি না, এটা একটা হ্যাসেল হয়ে যায়। আমরা শুধু আপার সাথে যোগাযোগ করি, সবাই আপার সাথে যোগাযোগ করে। আমরা শারমিন আপার সাথে যোগাযোগ করি আর ওখানকার আমাদের অন্যান্য উদ্যোক্তা আপারাও শারমিন আপার সাথে যোগাযোগ করে এবং সবার প্রোডাক্ট একসাথে কোয়ালিটি চেক করে আমাদের পর্যন্ত পাঠাই দেওয়ার কাছে শারমিন আপা করে। উনি নিজেও প্রোডাক্ট তৈরি করে এবং অন্যান্য আপাদেরকে নিয়ে তার প্রোডাক্ট তৈরি করে এবং আমাদের ঢাকা পর্যন্ত ওনারা পাঠায় দেয়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বলতে আপনি কি বোঝেন? এটা কি শুধু অর্থ উপার্জন করা কি মানে নারীর ক্ষমতায়ন হয়? অর্থ তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এ ব্যাপারে সন্দেহ নাই। তো শুধু অর্থই যে সব, এটা না। কারণ অর্থ থাকলেও আমরা অনেক সময় আমাদের কষ্টগুলোর থেকে বা অধিকারের জায়গা থেকে সবটা পাই না। আমি মনে করি যে আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের পরবর্তীতে যারা আছে বা আমাদের বাচ্চারা যারা আছে, এদেরকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে দেখতে চাই বা মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা এটা থাকতে হবে, এটা আসতে হবে প্রথমে ঘরের থেকে। সেটা হচ্ছে মায়ের কাছে, মা থেকে আসতে হবে। আমরা মায়েরা বলি যে হ্যাঁ মেয়ে তুমি যাইতে পারবে না ওষুধ আনতে, তোমার ভাইকে পাঠাও, তোমার যাইতে হবে না। তো এই যে জিনিসটা, তারপরে এত এই কাজটা তোমার, মানে রান্নাঘরে আমাকে হেল্প করবে, এটা তোমার। আর বাইরের থেকে একটা কিছু আনতে হলে এটা তোমার ভাই করবে বা অন্য কেউ করবে, তোমার এখানে যাওয়া লাগবে না। বাইরের কাজগুলো বা তোমার হ্যাঁ এত এত এটার দরকার নাই, এই জিনিসটা। বা আমরা এখন বাবার কথা শুনতেছো, বাবার কথা শুনতে হবে, অবশ্যই আমাদের বাবার কথা শুনতে হবে, কিন্তু তোমাকে কখনো কারো না কারো কথা মেনেই চলতে হবে। তুমি তোমার ওপিনিয়ন দিবা না, এটা না, এটা পরিবার থেকে আসা দরকার আগে। কারণ আমার মনে হয় যে আমি নিজেও আমার অনেক দিন গেছে, আমার অনেক সময় লাগছে নিজেকে এই অবস্থানে আনতে। কারণ আমি নিজেও ভাবছি যে আমি ডিপেন্ডেন্টই থাকবো বা এটাই স্বাভাবিক। কোন বিষয়গুলোতে আপনি ট্রেনিং দিয়ে থাকেন? আমাদের ট্রেনিং এর আমরা যেটা করি বেসিক্যালি আমাদের যে জীবন উদ্যোক্তা জীবনের যে প্রতিবন্ধকতা, এগুলির ব্যাপারে আমরা কথা বলি। এক নাম্বার, যখন আমরা বলি যে আপনাদের সমস্যা কোথায় বা আপনারা কেন, তোমার তো সবাই বলে যে এই সমস্যা, তো তাদের সামনে আমরা একটা লাইফ এক্সাম্পল থাকি যে দেখেন আমাদেরও এই সমস্যা ছিল, বাট আজকে আমরা তারপরে এখানে আসছি, এই জায়গায় আসছি। এই একটা এক্সাম্পল, একটা মোটিভেশন থাকে তাদের। আর দ্বিতীয় হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি, যেমন দই, বুরহানি, মাঠা, টোফু, তারপরে সয়াবিনের টোফুর থেকে আরো রেসিপি, অন্যান্য প্রোটিন বল, এগুলি মিট বল, এগুলি আমরা ওদেরকে একদম হাতে হাতে করে দেখাই। আমরা যেভাবে করে মার্কেটে পাঠাই, মানে দুধ চাষার থেকে এটা বুরহানি তৈরি হয়ে মার্কেটে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমরা ওদেরকে সাথে নিয়ে করি, ওরা নিজ হাতে করে এগুলি। এবং তার বাইরে যেটা করি সেটা হচ্ছে আমরা আচার, চাটনি, তারপরে টমেটো সস, টমেটো পাল্প সংরক্ষণ এবং বিভিন্ন মৌসুমী ফল যেগুলো আমাদের নষ্ট হচ্ছে, এগুলি সংরক্ষণের বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। কিভাবে ঘরোয়া উপায়ে ফ্রিজ ছাড়া বড় টাকা ইনভেস্ট না করে আমরা এটা সংরক্ষণ করতে পারি। এটা আমাদের গাইডলাইনটা আমরা এসএসসিবি প্রজেক্ট এবং পার্টনার প্রজেক্ট থেকে আমাদের ফুড ইঞ্জিনিয়ার বা স্পেশালিস্ট যারা আছে তাদের গাইডলাইন অনুযায়ী আমরা নিজেরা করি এবং ওদেরকেও হাতে কলমে শিক্ষা দিয়ে থাকেন। এবং পরবর্তীতে কেউ যদি আমাদের সাথে কাজ করতে চায়, আমাদের তাদের সাথেও কাজ করার সুযোগ আছে। আচ্ছা, আপনি আগামী মানে বাংলাদেশের চিত্রটা কেমন দেখেন? ধরুন আপনি নিজে গৃহিণী ছিলেন, পরে উদ্যোক্তা হলেন, এরপরে এই পর্যন্ত 4000 মানুষকে প্রশিক্ষণ দিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই সফল উদ্যোক্তা। তো এরকম যদি প্রত্যেকটা নারী উদ্যোক্তা
আরো 10 জন উদ্যোক্তা তৈরি করে, কেমন একটা বাংলাদেশ সামনে হতে পারে? এবং এটার জন্য কি করা দরকার সরকারের? এটার জন্য সরকারের আসলে প্রথমে চেঞ্জ হতে হবে ঘর থেকে, প্রথমে ঘর থেকে, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে দেশ। হ্যাঁ, এইভাবে তো হয়। তো প্রথমে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে এই কি বলে কারিগরি শিক্ষা, বা এই যে আমাদের যেমন আমাদের গার্লস অর্থনীতিতে বা অনেক জায়গায় আমরা পড়ে আসছি, আমরা কিন্তু ওই যে বেসিক খাবার সংরক্ষণের জিনিসগুলো আমরা অ্যাড করি না। এগুলো অনেক কিছু আমাদের নতুন করে পরিবর্তন করা দরকার, আমাদের বইগুলা, যেগুলা বাস্তব ভিত্তিক বই হওয়া দরকার একটা। আরেকটা হচ্ছে যে যদি সবাই শিক্ষা কার্যক্রম গুলো আমাদের চেঞ্জ করা দরকার। আরেকটা হচ্ছে যে এই যে অনেক ধরনের প্রশিক্ষণ হচ্ছে, এগুলির একটা ভালো প্রসার দরকার। যেমন অনেক দেখা যায় যে অনেক বড় বড় প্রজেক্ট আছে বা অনেক জায়গা আছে, অ্যাডগুলি আমাদের এমনভাবে আসা উচিত যাতে সবাই পায়, সবাই জানতে পারে। এবং সবাই, আমাদের কিন্তু 4 বছর লেগে গেছে। আমরা 14তে শুরু করলাম, 2020-এ আমরা শুধু কাজই করছি, কাজ করতে করতে আমরা এই পর্যন্ত আসছি। কিন্তু ওরা আমাদেরকে মার্কেট থেকে খুঁজে বের করছে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু পর্যন্ত পাই নাই। কিন্তু একদম যেমন ধরেন আমাদের যে প্রথম সারির যে পত্রিকাগুলো আছে, প্রথম সারির যে চ্যানেলগুলো আছে, এইগুলোতে যদি অ্যাডগুলি আসে, বিজ্ঞাপনগুলি আসে, তাহলে কিন্তু অধিক থেকে অধিক মানুষ এটার খবরগুলি জানবে এবং উদ্যোক্তা হয়ে আগে আসবে ইনশাল্লাহ, হওয়ার সুযোগগুলো। আর একটা জিনিস যে ফ্যাসিলিটিসগুলি যে সময়ের মধ্যে আসার কথা, সেই ফ্যাসিলিটিসগুলি যদি সেই সময় মতো কাজগুলি হয়, তার অনেক সুবিধা হয়। যেমন একজনের হয়তো একটা সহযোগিতা পাওয়ার কথা, সহযোগিতা সে আশা করছে যে সে একটা বিজনেস ট্রাই করবে, তার করার 1 মাসে হয়ে যাওয়ার কথা, সেটা 6 মাস যখন লেগে যায়, তখন আমরা তো একদম আশাহত হই সব দিক দিয়ে। ধরেন যে আমরা পড়াশোনা করি, এটা ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রেই মানে সমানভাবে সত্য যে আমরা একটা পড়াশোনা শেষ করে একটা চাকরি করব। তো এই যে নারীদের ক্ষেত্রে বিশেষ করে যে আসলে চাকরিটা তো সব মানে ওইভাবে অ্যাভেলেবল না, যতটা শিক্ষিত ছেলে মেয়ে বের হয় প্রতি বছর। তো একজন নারী হিসেবে যারা আগামী দিনে কর্মক্ষেত্রে প্রবেশ করবে, তাদের জন্য আপনার উপদেশ কি? তাদের জন্য আমার উপদেশ হচ্ছে, তাদের জন্য আমি আমার সবাইকে এটা বলি যে উদ্যোক্তার জীবন হচ্ছে অত্যন্ত কঠিন জীবন, কিন্তু এই কঠিনটা সবসময় বেশি দিন থাকবে না। এটা হচ্ছে অনেকটা আপনার উদ্যোগ, আপনার ব্যবসা, এটা হচ্ছে আপনার একটা ফলদানকারী বাগানের মতো, যেখানে প্রথম কাজ হচ্ছে আপনিই শুধু খাটবেন, গাছে পানি দিবেন, হ্যাঁ, ঝড় বৃষ্টির পরে আবার লাঠি দিয়ে ঠিক করে দিবেন, সকালে পানি দিবেন, বিকালে পানি দিবেন, পুরা যত্ন আপনাকে করতে হবে এবং কম বেশি খরচও করতে হবে, কিন্তু ওখান থেকে কোনো রিটার্ন পাবেন না। তারপরে যখন আপনার বাগান বড় হয়ে যাবে, একবার যখন ফল চলে আসবে, তখন কিন্তু আপনি নিজে তখন আর ওই গাছের নিচে যে ছায়া দাঁড়াবেন, হ্যাঁ, ঝড় আসলে বা রোদ আসলে আপনি তার নিচে যাবেন, তখন আপনাকে সকাল বিকাল পানিও দিতে হবে না, আপনি শুধু তখন মেইনটেইন করবেন এবং এই বাগানের ফল সবাই তখন উপভোগ করবে। হ্যাঁ, এবং হ্যাঁ, তারপরে আর শুধু তাই না, যে পরবর্তীতে যে সম্মানের জীবনটা, যেমন আমাদের চাকরির বিষয়টা এরকম যে চাকরিকে আমি নিরুৎসাহিত করি না, কিন্তু আপনার যতদিন শরীরে শক্তি আছে এবং আপনার যতদিন চাপ নেওয়ার পরিশ্রম করার ক্ষমতা আছে, ততদিন আপনার দাম আছে। কিন্তু যখন আপনার চাপ নেওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে, হ্যাঁ, এবং শরীরের শক্তিও শেষ হয়ে যাবে, তখন আপনার কোনো দাম থাকবে না। কিন্তু তখনই আপনার টাকার প্রয়োজনটা সব থেকে বেশি হবে। কাজে একবার যদি কষ্ট করে আমরা আমাদের একটা উদ্যোগ বা একটা ব্যবসা করতে পারি, তাহলে এটা পরবর্তীতে আপনার যখন শক্তি কমে যাবে, তখন এটা শক্তিশালী হয়ে যাবে আপনাকে সাপোর্ট করার জন্য। এবং তখন আপনার সাথে সাথে আপনার পরিবারের নেক্সট জেনারেশন যারা আছে, সবাই আপনাদেরকে ওই সাপোর্টে তারা চলে আসবে এবং আপনাকে নিয়ে তখন গর্ব করবে। আর তা না হলে আপনার হয়ে যাবো আমরা বোঝা যে এখন আমাকে কার কাছে থাকবো, আমার টেক কেয়ার কে করবে। এইটার থেকে বা এই যে সব সময় পাওয়ার জন্য যেটা প্রথমে কষ্টটা যদি আমরা করতে পারি একবার, তাহলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তবে শুরুর সাহসটা লাগবে, শুরু করার সাহসটা লাগবে। কোনো কাজকে ছোট কাজ মনে করা যাবে না, এবং একজন উদ্যোক্তার
উদ্যোক্তার তার নিজের সবগুলা কাজ পারতে হবে, করতে হবে না কিন্তু পারতে হবে, এটা খুব জরুরি আমি মনে করি। ধরেন যে এই যে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করা, তাদের জন্য জায়গা তৈরি করা, অর্থনৈতিক যে সহযোগিতার ব্যাপারটা, যেটা ব্যাংক লোনের মাধ্যমে হতে পারে, সেই জায়গা বা নীতিমালার ক্ষেত্রে সরকারের সহযোগিতা কিরকম? সরকারের অনেক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে এসএমই ফাউন্ডেশনের কথা না বললেই না। আমি নিজেও এসএমই ফাউন্ডেশন থেকে সুবিধাভোগী একজন উদ্যোক্তা। তো সরকার কিন্তু এই টাকাগুলি বা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ব্যাংকের মাধ্যমে দেয়। আর ব্যাংক যেভাবে মিটিংয়ে বা সাক্ষাৎকারে কথা বলে, প্রতিশ্রুতি যেভাবে দেয়, আমরা যখন সরাসরি যাই আমরা কিন্তু বেশিরভাগ ব্যাংকের থেকে ওই সহযোগিতাটা পাই না। ইভেন আমার এরকমও হিস্ট্রি আছে যে আমি একটা লোনের জন্য গিয়েছি, তো আমাকে বলছে যে 2 জন গ্যারান্টর লাগবে, 2 জন গ্যারান্টর লাগবে, কোনো জামানত লাগবে না। আচ্ছা, এখন আমার একজন গ্যারান্টর হচ্ছে ছেলে, আত্মীয় স্বজনের মধ্যে থেকে আমার একজন হচ্ছে মহিলা। তো ওরা আমাকে বললো যে মহিলা গ্যারান্টর আমরা নেই না। আচ্ছা, মানে আমরা মহিলারা গ্যারান্টার হলো হবে না, গ্যারান্টরও হইতে পারি না। হইতে পারে না। সেটা তাহলে আমরা লোন কিভাবে পাইতে পারি? যার জন্য যেভাবে আমাদের সরকার নীতিমালা পরিবর্তনের থেকে, যোগ করার থেকে যেটা আছে সেটাও যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যাপ্লাই করা হয়, বা সরকার যদি নিজেরাই, যারা যেমন ব্যাংক কিন্তু উদ্যোক্তাদের সাথে কাজ করে না, আমাদের প্রশিক্ষণ দেওয়া, আমরা কি কাজ করতেছি বা আমাদের আমরা তাদের সাথে ট্রেনিং নিলাম বা ট্রেনিং করাচ্ছি, যাচ্ছি, এটা কিন্তু সরাসরি ব্যাংক করে না। যার জন্য ব্যাংকের আস্থার জায়গা থেকে আমরা কখনো তাদের আস্থাটা তো সহজ অর্জন করতে পারি না। কিন্তু এই যে এসএমই ফাউন্ডেশন আমরা গিয়েছি, আমরা ট্রেনিং করেছি, তারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করেছে, আসতে বলেছে কি সমস্যা, তারা আমাদেরকে যতটা জানে, এসএমই ফাউন্ডেশন বা বিপণন বা যারা আমাদেরকে নিয়ে কাজ করতেছে সরাসরি উদ্যোক্তা নিয়ে, তারা যতটুকু জানে ব্যাংক তো অতটুকু জানে না। হ্যাঁ, কিন্তু তারা যদি আমাদের সরাসরি সরকার থেকে, আমরা যে সরকারি প্রতিষ্ঠান থেকে সরাসরি লোনের একটা ব্যবস্থা থাকতো, এটা আমাদের একটা ইজি হতো। আর ব্যাংকের লোনের আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের উদ্যোক্তাদের ঋণ যেটা আমরা নেই, যে মাসে আমরা টাকা নিচ্ছি তার আমাদের ইন্টারেস্টটা এখন একটু কম, কিন্তু 5%-ও হচ্ছে। তো সর্বোচ্চ 4% লোনের সীমা কত কি? এটা মনে হয় খুব সম্ভবত 50 লাখ পর্যন্ত, 4% জামানত ছাড়া। কিন্তু যেটা হয় যে আমি আজকে লোন নিলাম, কালকের থেকে আমাদের ইনস্টলমেন্ট শুরু, মানে আচ্ছা, সামনের মাস কোনো থেকে, গ্রেস পিরিয়ড নাই। কোনো গ্রেস পিরিয়ড নাই। কিন্তু একজন উদ্যোক্তার জন্য আমি একটা দোকান দিয়ে দিব, আমি একটা প্রোডাক্ট নতুন বের করব, আমার একটা গ্রেস পিরিয়ড জরুরি। তখন আমি একটু ভয় পাই যে আমার তো সামনের মাস থেকে ইনস্টলমেন্ট দিতে হবে, তো সামনের মাস থেকেই আমার এটা চলে আসবে, এটা একটা কঠিন জিনিস। এইটা একটা, মানে আমার মনে হয় যে আমাদের উদ্যোক্তাদের, যারা আমরা একদম অনেস্ট উদ্যোক্তা, যে আমরা টাকাটা নিব, ইনভেস্ট করব, প্রফিট করব, দেন ব্যাক কিনতে দিব, আমাদের এখানে একটা গ্রেস পিরিয়ড খুব জরুরি। আমরা কথা বলছিলাম আফরোজা সুলতানা, প্রোপাইটার ফৌজিয়া হেলদি ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আশা করি দর্শক আপনার আজকের যে আলোচনা সেইখান থেকে অনেক কিছু জানতে পারবে, এবং তারাও সাহসী হবে, নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে। বাংলাদেশে একদিন কর্মসংস্থান, এই যে আমরা বলি যে কর্মসংস্থান আমরা অন্যদের জন্য তৈরি করব, সেরকম একটা দেশ আমরা আগামীতে আশা করছি।